হতাশা থাকলেও সরকারের সাথে সম্পর্ক অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। জনবিচ্ছিন্ন বলেই বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বিএনপি, মন্তব্য শিল্পমন্ত্রীর। ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। দেশব্যাপী চলছে জাশনে জুলুস। পুলিশ পাহারা নয়, নির্ভয়ে কাজে যেতে চান অভয়নগরের মালোপাড়ার বাসিন্দারা। মানবিক দৃষ্টিতে দেখার আকুতি। আমন্ত্রণ নিউজ 24-এ। আপনাদের সাথে আছি আমি ওয়াফিক রহমান। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। দশম সংসদ নির্বাচন নিয়ে হতাশা থাকলেও নতুন সরকারের সাথে সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যারি হার্ফ। সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা জানান। ম্যারি হার্ফ বলেন, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তাদের হতাশার কথা আগেই জানিয়েছে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হবার পরও শেখ হাসিনা সরকারের সাথে কাজ করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে ম্যারি জানান, যুক্তরাষ্ট্র সবসময় নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করে, তবে সাম্প্রতিক নির্বাচনে বাংলাদেশের জনমতের গ্রহণযোগ্যতার প্রতিফলন হয়নি। প্রায় সবগুলো আসনই ছিল প্রতিদ্বন্দ্বিতাহীন। এই বিষয়টি নিয়ে দেশটির অবস্থানও বাংলাদেশ সরকারের কাছে পরিষ্কারভাবে তুলে ধরা হবে। এর আগে 5 জানুয়ারি নির্বাচনের একদিন পর হতাশার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই সাথে চলমান সংকট সমাধানে সরকারকে অবিলম্বে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসারও আহ্বান জানানো হয়। তৃতীয়বারের মতো সরকার গঠন করতে পারায় স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টার দিকে জাতীয় স্মৃতিসৌধে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্য সহ দলের সিনিয়র নেতারা। শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী। পরে দলীয় সভানেত্রী হিসেবেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শ্রদ্ধা জানানো শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় বিএনপি এখন ধর্ণা দিচ্ছে বিদেশিদের কাছে। যেহেতু তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাই তাদের এখন কূটনীতিকদের উপরে ভরসা করে এগোবার চেষ্টা হচ্ছে। কিন্তু আমাদের দেশের একটা স্বকীয়তা আছে। আজ 12ই রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। 570 খ্রিস্টাব্দের এই দিনে বিশ্ব মানবের মুক্তির বাণী নিয়ে পৃথিবীতে আসেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনটি আখিরি নবীর ওফাত দিবসও। সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদা আর ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। দিশেহারা মানব জাতিকে সঠিক পথের সন্ধান দিতে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল মা আমিনার ঘর আলোকিত করে পৃথিবীতে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৈশোরেই আলামিন বা বিশ্বস্ত খ্যাতি পাওয়া এই মহামানব 40 বছর বয়সে লাভ করেন নবুয়ত। এরপর দীর্ঘ 23 বছর ধরে আরবের প্রতিকূল পরিস্থিতিতে ইসলাম প্রচার করার পর 632 খ্রিস্টাব্দের এই দিনে মাত্র 63 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন তিনি। খুব কম সময় পৃথিবীতে অবস্থান করলেও এই সময়ের মধ্যেই মানব জাতিকে দিয়েছেন সঠিক পথের সন্ধান, প্রচার করেছেন কুরআনের বাণী, বলেছেন এই পথ অনুসরণ করলেই মিলবে মুক্তি। নবীজির ওফাতের পর থেকে বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান প্রতি বছর 12ই রবিউল আউয়াল উদযাপন করে আসছে জশ্নে জুলুস। এই উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন সংগঠন রাজধানীতে বের করেছে ধর্মীয় শোভাযাত্রা। এসব শোভাযাত্রায় অংশ নিয়ে হাজার হাজার মুসলমান সমবেত কণ্ঠে উচ্চারণ করেন নবীজির জয়গান। বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় আলোচনা ও দোয়া মাহফিল। এদিকে দিনটির তাৎপর্য তুলে ধরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল বলেন, বর্তমান সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হলে সবাইকে নবীজির আদর্শ অনুসরণ করতে হবে। উনি মুসলমানদের নবী, মুসলমান তার উম্মতদেরকে বলছেন যে অন্যান্য ধর্ম উপাসকদেরকেও তোমরা কখনো আঘাত করবে না। তো এটাই থেকে প্রমাণ করে যে তিনি যে রহমতুল আলামিন হিসাবে সকলের জন্য উনি আসছিলেন। আল্লাহ প্রদত্ত বিধিবিধান কোরআন সুন্নাহর আদলে যদি আমরা চলি, এই বিশ্বের শান্তি বিস্তার করবে। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকালে নারায়ণগঞ্জের শীতলক্ষা এলাকা থেকে একটি মিছিল বের করে ধর্মপ্রাণ মুসল্লিরা। মিছিলটি শহরের চাষারা হয়ে টানবাজারে গিয়ে শেষ হয়।
পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। চাঁদপুরেও র্যালি বের করে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা। এছাড়া নাটোর, নড়াইল, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। পুলিশ পাহারায় থাকা নয়, নির্ভয়ে কাজে যেতে চান মালোপাড়ার বাসিন্দারা। সন্তানদের পাঠাতে চান বিদ্যালয়ে। সাম্প্রদায়িক সন্ত্রাসের শিকার এই মানুষগুলোর আকুতি আর রাজনীতি নয়, তাদের যেন দেখা হয় মানবিক দৃষ্টিতে। যশোর প্রতিনিধি তৌহিদুল ইসলামকে সাথে নিয়ে যশোরের অভয়নগরের মালোপাড়ার খবর জানাচ্ছেন জি মুস্তাফিজুল আলম। ছবি তুলেছেন রাজু আহমেদ রুবেল। সাম্প্রদায়িকতার আগুনে ঘরের সাথে পড়েছে জীবনের অর্জিত সব সার্টিফিকেট, পুড়ে গেছে বই খাতা, সামনে এইচএসসি পরীক্ষা। কিন্তু কলেজে যাওয়ার কথা মাথায় আসলেই ভয়ে শিউরে ওঠে নিতু। এখন কি অবস্থা, পড়াশোনা তো বন্ধ হয়ে গেছে, তাই প্রাইভেটেও যেতে পারতেছি না, কলেজেও যেতে পারতেছি না। এখন মানে বাইরে যাইতেও সমস্যা হচ্ছে। হ্যাঁ, ভয় লাগতেছে একা একা চলাফেরা করতে। ভোট বিরোধীদের তাণ্ডবে নিতুদের এই মালোপাড়ায় যে ক্ষতি হয়েছে, আর্থিক সাহায্য সহযোগিতায় হয়তো পুষিয়ে নেওয়া যাবে, কিন্তু পুলিশ পাহারায় বন্দি দশায় কতদিন? বাঁচতে হলে তো কাজের জন্য বাইরে যেতে হবে। বিটারা রাস্তায় বেরোতে পারতেন না বইতে, যদি নাই কোনো জায়গা মাইরে ফেলাই কোনোটার জন্য। আমাদের ত্রাণ চাই না, আমরা শুধু চাই ভবিষ্যৎ কর্মকাণ্ড আমরা ফিরে যাবো, আমরা আগের মতো কাজকর্ম করবো, জায়গায় উঠবো, এটা আমরা চাই। যাতে আমরা আর কোনো ক্ষতি না করতে পারে, এটা আমরা নিরাপত্তা চাচ্ছি, যাতে আমরা টিকে থাকতে পারি বিটে ধরে, বাংলাদেশ ধরে, এটা আমরা চাচ্ছি। অভিযোগ আছে সন্ত্রাস মোকাবেলায় প্রশাসন সময় মতো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। আর যে নৌকায় ভোট দেওয়ার জন্য এই পরিণতি, বারবার ডেকেও সেই নৌকার কাণ্ডারীদের সময় মতো পাশে পাননি তারা। আমরা যদি ওই সময় সন্ধ্যার আগে একটু নাই পার হতে পারতাম, আমরা যে কত মা বোনিরা ছেলেরা আমাদের নদীতে দাদা ভাসতো, আর আপনারা এসে দুই চোখে শুধু রক্তের সদি দেখতে পারতেন। এমনই চিহ্ন হয়ে গেছে আমাদের। আর মুখও তো এখন হয়তো বললে সাজে না, আর বলাও যাচ্ছে না, মানে সে ভোটের পরে রাজনীতির নোংরা খেলায় বিপন্ন মানবতা। বিপর্যস্ত মালোপাড়ার মানুষগুলো চান অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে এরকম বিপর্যয় আর কারো জীবনে নেমে না আসে। জি মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, অভয়নগর, যশোর। স্বাধীনতার 43 বছরে ঠিক কোন পথে বাংলাদেশ? জাতীয় পরিচয় কিংবা সংহতি আর গণতন্ত্রের পথে কতদূর এগুলো রক্তের দামে কেনা এই দেশ? যদি উপর থেকে গোলমাল বাঁধাবার চেষ্টা না হয়, বিভিন্ন সম্প্রদায় কয়েক হাজার বছর ধরে একসাথে বসবাস করছে। এই স্বাধীনতার যারা শত্রুপক্ষ, তাদের সাথে মিত্রতা করেছেন যিনি মুক্তিযুদ্ধে নামে অংশগ্রহণ করেছিলেন। 3 পর্বে এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন আরিফুল সাজ্জাদ। প্রথম পর্বে আজ দেখবেন রাজনীতির বিতর্কে বন্দী মানুষের আত্মপরিচয় নিয়ে বিশ্লেষণ। জারিসারি আর ভাটিয়ালির সুর কিংবা লালন শাহী আর হাসন রাজার দর্শনে সমৃদ্ধ বাংলাদেশ। ইতিহাসবিদরা বলেন এসব দর্শনে অন্যরকম উন্নত এক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে এই ভূখণ্ডে। মুক্তিযুদ্ধের সময়কার দালালদের বিরুদ্ধে তরুণদের উত্থানের পর অন্যরকম কিছু একটা দেখল বাংলাদেশ। এই স্লোগান আর আত্মপরিচয়ের দ্বন্দ্ব ঠিক কোথায় নিয়ে যেতে পারে বাংলাদেশকে? এটাকে বড় করে দেখাবার চেষ্টা করে এখানকার আমাদের দেশেরই কিছু লোক আর কি। রাষ্ট্রীয় সংহতি আর গণতন্ত্র নিয়ে গবেষণা করে সারা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন ডক্টর এমাজউদ্দিন আহমদ। তিনি বলছেন এই উত্থান শুধুই অপরাজনীতির এক সেকেলে কৌশল। যদি না উপর থেকে গোলমাল বাঁধাবার চেষ্টা না হয়, তাহলে নিজেরা বিভিন্ন সম্প্রদায় 1 বছর বা 100 বছর না, কয়েক হাজার বছর ধরে একসাথে বসবাস করছে, শান্তিতে বসবাস করছে, কোনো সমস্যা নেই। এই ভূখণ্ডে মুসলমান জনগোষ্ঠীর উদ্ভব মূলত উচ্চবর্ণের হিন্দুদের নির্যাতনের ফল।
13 থেকে 14 শতকে নিম্নবর্ণের হিন্দুরা প্রথমে বৌদ্ধ ও পরে ইসলাম ধর্ম গ্রহণ করে। মূলত কৃষকের ঘরের এইসব মানুষেরা নানা চড়াই উতরাই পেরিয়ে জন্ম দেয় স্বাধীন দেশ বাংলাদেশের। এদের মনস্তত্ত্ব নিয়ে গবেষণা করেছিলেন তাত্ত্বিক আহমদ সাফা। তিনি বলছেন, বাঙালি মুসলমানের মন যে এখনো আদিম অবস্থায়, তা বাঙালি হওয়ার জন্যও নয় এবং মুসলমান হওয়ার জন্যও নয়। সুদীর্ঘ কালব্যাপী একটি ঐতিহাসিক পদ্ধতির দরুন তার মনের ওপর একটি গাঢ় মায়াজাল বিস্তৃত হয়ে রয়েছে। অজ্ঞানে তার বাইরে সে আসতে পারে না। সেই মুসলমানদের দেশ জন্মের 5 বছরের মধ্যেই মুখোমুখি হয় সামরিক শাসনের। টানা 15 বছর জেনারেলদের নেতৃত্বে চলেছে রাষ্ট্র। ক্ষমতা কুক্ষিগত করতে সংবিধানে বিভিন্ন ধরনের ধর্মীয় উপাদান জুড়ে দিয়েছেন তারা। ফলটা হয়েছে ভয়াবহ। এই স্বাধীনতার যারা শত্রুপক্ষ, তাদের সাথে মিত্রতা করেছেন এমন লোক যিনি মুক্তিযুদ্ধে নামে অংশগ্রহণ করেছিলেন, দেহে অংশগ্রহণ করেছিলেন। ফলে 90 সন পর্যন্ত এই অবস্থা ছিল। তারপরে 90-এর পর থেকে যা সেটা আমরা জানি। এই জন্য বলছে দায়টা আপনি কোনো একক ব্যক্তির উপর বা একক দলের উপর আরোপ করতে পারবেন না। প্রত্যেকেরই দায় আছে। তার নেট রেজাল্ট হলো জনগণের প্রবঞ্চনা, জনগণকে প্রতারণা করা হয়েছে। বাঙালি মুসলমানরা তাহলে কি আজও খুঁজে ফেরে তার আত্মপরিচয়? আর এই সংকটের একটা রাজনৈতিক বহিঃপ্রকাশেরও দেখা মেলে মাঠের আন্দোলনে। বাঙালি মুসলমানরা সরাসরি ভোট দেন না কোনো ইসলামী রাজনীতিবিদ কিংবা পীর দরবেশকে। তবে জয় পরাজয়ের রাজনীতিতে তাদের একটা ভূমিকা দেখা গেছে গত সিটি নির্বাচনগুলোতে। ঠিক সে কারণেই কিনা রাষ্ট্র পরিচালনায় কথিত ধর্মীয় ভাবধারার বিপরীতে কোনো নীতি গ্রহণ করতে পারে না মূলধারার রাজনৈতিক দলগুলো। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা। নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে সেলিম আল দ্বীনের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পুরাতন কলা ভবন থেকে একটি মৌন শোভাযাত্রা বের করে শিক্ষক শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ শেষে সেলিম আল দ্বীনের সমাধিস্থলে এসে শেষ হয়। পরে সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার ও বিভিন্ন নাট্য সংগঠনের কর্মীরা। ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতার অন্যতম প্রধান ব্যক্তি, তার নেতৃত্বে বাংলাদেশ গ্রাম থিয়েটার। বাংলা নাটকের ভুবনে সেলিম আল দ্বীন অবিস্মরণীয় এক নাম। অনেকেই তাকে মনে করেন রবীন্দ্র পরবর্তী যুগের শ্রেষ্ঠ নাট্যকার। আজ এই মহান নাট্যস্রষ্টার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী। চ্যানেল 24-এর পক্ষ থেকে সেলিম আল দ্বীনের প্রতি বিনম্র শ্রদ্ধা রইল। গাড়ি চলেছে মন্থর, মেঘ চলেছে মন্থর। চাকা নাটকে সেই দৃশ্যই যেন ফুটে ওঠে সেলিম আল দ্বীনের মরদেহ বহনের এই চিত্রে। চলে গেছেন 6 বছর আগে, তবুও তার সৃষ্টির বিচরণ সর্বত্র। নাটক নিমজ্জন, অগণিত সৃষ্টির এটি একটি। কত সাবলীলভাবে নিপীড়িত মানুষের চিত্র ফুটিয়ে তোলা যায় তার এক বড় রিহার্সেল এটি। এমনিভাবে চাকা, হরগোজ, প্রাচ্য, ধাবমান কিংবা স্বর্ণবোয়াল, প্রতিটি নাটকে সেলিমের নিজস্ব ঢং সহজেই চোখে পড়ে। সেলিম আল দ্বীনের জন্ম ফেনীতে 1949 সালে। লেখাপড়া করেছেন টাঙ্গাইল সাদাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখানেই কিংবদন্তি মুনির চৌধুরীর সংস্পর্শে নাটক লেখার শুরু। দেশ স্বাধীনের পর 1974 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগ দেন বাংলা বিভাগের শিক্ষক হিসাবে। নাট্যকার সেলিম আল দ্বীনের উন্মেষ ও বিকাশ ঢাকা থিয়েটারকে কেন্দ্র করে। মানুষটি অত্যন্ত সহজ, সরল এবং এক ধরনের শিশু সুলভ মনোভাব ছিল। অল্পতে খুব আনন্দিত হতে পারত, আর খুব অল্প কষ্টে কেঁদেও দিতে পারত। কর্মজীবনের পুরোটাই কেটেছে সবুজে ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শ্রেষ্ঠ নাট্যকার বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ অসংখ্য স্বীকৃতিও মিলেছে জীবদ্দশায়। অনেক প্রাপ্তি থাকলেও নাট্যাঙ্গনে তার অনুপস্থিতি আজ বড় বেশি শূন্যতায়, অপ্রাপ্তিতে পূর্ণ। হিমেল মাহবুব,
চ্যানেল 24, ঢাকা। সেলিম আল দিনকে নিয়ে চ্যানেল 24 এর বিশেষ আয়োজন তথ্যচিত্র মানুষের নাটক। নাটকের মানুষ দেখবেন আজ রাত 8:30 একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। সাতক্ষীরায় পুলিশের সাথে সংঘর্ষে শিবির কর্মী নিহত, সাভারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা।